অনেক দূরের এক সবুজ ঘন জঙ্গলে ঘেরা রাজ্যে রাজত্ব করতেন মহারাজ রণবীর সিংহ। রাজা ছিলেন ন্যায়পরায়ণ ও প্রজাবৎসল। তার ছিল ৩ ছেলে। বড় ছেলে বীর প্রতাপ, মেজ ছেলে জ্ঞান সেন আর ছোট ছেলে দয়ালু। তিনজনই রাজকুমার হলেও তাদের স্বভাব ছিল একেবারে আলাদা। বড় ছেলে বীর প্রতাপ। বীর প্রতাপ ছিল অসম্ভব সাহসী। তলোয়ার চালনা, ঘোড়ায় চড়া, যুদ্ধবিদ্যা সবেতেই সে সেরা। কিন্তু তার একটি দোষ ছিল, সে খুব অহংকারী। সে ভাবত শক্তি থাকলেই রাজা হওয়া যায়। মেজ ছেলে জ্ঞানসেন। জ্ঞানসেন বই পড়তে ভালোবাসত। রাজনীতির জ্ঞান, শাস্ত্র, ইতিহাস সবেতেই তার আগ্রহ। সে সবসময় যুক্তি দিয়ে চিন্তা করত, কিন্তু সে একটু ভীতু ছিল, সিদ্ধান্ত নিতে দেরি করত। ছোট ছেলে দয়ালু। দয়ালু ছিল শান্ত স্বভাবের। সে প্রজাদের সঙ্গে মিশত, দুঃখী মানুষের পাশে দাঁড়াত। কারো ক্ষুধা দেখলে নিজের খাবার দিয়ে দিত। কিন্তু অনেকেই ভাবত সে দুর্বল। আমার প্রিয় প্রজারা আর আমার ৩ পুত্র, আমি তো এখন বৃদ্ধ হয়ে যাচ্ছি। রাজ্যের ভবিষ্যৎ তোমাদের হাতেই। বাবা, চিন্তা করবেন না। আমার তলোয়ার থাকলে শত্রু রাজ্যে পা রাখতেই পারবে না। রাজ্য শুধু তলোয়ার দিয়ে চলে না দাদা, হিসেব, আইন আর বুদ্ধিও দরকার। বাবা, প্রজারা সুখে থাকলেই রাজ্য শক্তিশালী হয়। ঠিক আছে, আমি তোমাদের সবার কথা শুনলাম। আমি ভেবে চিনতে বলবো তোমাদের মধ্যে কে এই রাজ্যের রাজা হওয়ার যোগ্য। আজকের সভা তাহলে এখানেই শেষ। কি এত ভাবছ? রানী, তুমি তো জানো আমারও বয়স হয়ে যাচ্ছে, আর আমাদের ৩ রাজপুত্রের মধ্যে একজনকে এই রাজ্য চালাতে হবে। কিন্তু কে এই রাজ্য চালাবার যোগ্য? এটা তো খুব ভাবনার বিষয় মহারাজ। সেটাই তো রানী, কি করব কিছুই তো বুঝতে পারছি না। মহারাজ, চিন্তা করবেন না, এই সমস্যার সমাধান একদিন না একদিন ঠিক হয়ে যাবে। বুঝলাম রানী, এই সমস্যার সমাধান একদিন না একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু কবে এই সমস্যার সমাধান ঠিক হবে? ধৈর্য রাখুন মহারাজ। কি চায় তোমার, আর কি জন্য এখানে এসেছো? আমি হিমালয় থেকে আসছি। আমি পথ অতিক্রম করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। একটু আশ্রয় হবে? ঠিক আছে, আমি মহারাজকে জিজ্ঞেস করে আসি, সে কি বলে দেখি। মহারাজ, এক হিমালয় থেকে সাধু বাবা এসেছে। সে বলছে একটু আশ্রয় হবে। ঠিক আছে প্রহরী, তুমি তাকে ভিতরে আসতে বলো। ঠিক আছে মহারাজ, আমি তাকে ভিতরে আসতে বলছি। মহারাজ আপনাকে ভিতরে আসতে বললেন। ঠিক আছে, চলো তবে। বাবা, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তুমি শুধু আমাকে একটা বিশ্রামের জন্য জায়গা করে দাও। ঠিক আছে বাবা, তাই করে দেব। প্রহরী, তুমি এখন যাও। মহারাজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমার কর্তব্য। আপনি আমার অতিথির মতো। আপনাকে সেবা করা আমার কর্তব্য। চলুন বাবা, আপনাকে অতিথিশালায় নিয়ে যাই। বাবা, আপনি এই রুমে বিশ্রাম করুন। আপনার জলখাবার পাঠিয়ে দিচ্ছি আপনার রুমে। ঠিক আছে, কিন্তু আপনার মুখ দেখে যা বুঝতে পারছি আপনি কোনো সমস্যার সমাধান খুঁজছেন। আপনি আমাকে সব কথা খুলে বলতে পারেন। তারপর রাজা রণবীর সিংহ সব কথা খুলে বললেন সেই সাধু বাবাকে, তার ৩ ছেলের সম্পর্কে। ঠিক আছে, এই সামান্য সমাধানের নিয়ে চিন্তা করছিলেন? আর চিন্তা করতে হবে না। আপনি কাল সভায় গিয়ে আপনার ৩ ছেলের মধ্যে এক পরীক্ষার ঘোষণা করবেন। তারপর আমি যেমন যেমন করতে বলবো সেই রকম করে যাবেন। ঠিক আছে বাবা, আমি কাল সভায় গিয়ে আমার ৩ ছেলের মধ্যে এক পরীক্ষার ঘোষণা করব।
শোনো, আমি আমার 3 ছেলের মধ্যে একটি পরীক্ষার আয়োজন করেছি। যে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে সেই হবে এই রাজ্যের রাজা। মহারাজ, পরীক্ষাটি কি? আমার বড় পুত্র বীর প্রতাপ, তুমি সীমান্ত অঞ্চলে যেখানে ডাকাতদের উৎপাত, সেখানে গিয়ে সে ডাকাতদের তাড়াতে হবে। ঠিক আছে বাবা, আমি রাজি আছি। যাও বীর প্রতাপ, বেরিয়ে পড়ো এখনই। তারপর বীর প্রতাপ ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল সীমান্ত অঞ্চলে। রাজকুমার, তুমি আমাদের বাঁচাও ডাকাতদের হাত থেকে। আমরা ভয়ে ঘরের বাইরে বেরোতে পারি না। তোমরা আর চিন্তা করো না, আমি চলে এসেছি আর সব ডাকাতদের এখান থেকে তাড়িয়ে ছাড়বো আজ। ডাকাতদের কথা বলতে না বলতে একদল ডাকাত তাদের দিকে ছুটে আসতে থাকে। তারপর শুরু হয়ে যায় চরম যুদ্ধ। যুদ্ধ হওয়ার ফলে অনেক মানুষের বাড়িঘর ভেঙে যায়। ডাকাতদের সাথে যুদ্ধ করতে গিয়ে আমাদের বাড়িঘর সব তো ভেঙে গেল। আমরা এখন কোথায় থাকবো রাজকুমার? আমার জন্য তোমাদের যে বাড়িঘর ভেঙে গেল, আমি খুবই দুঃখিত। কিন্তু তোমাদের একটা কথা দিলাম, এই রাজ্যে আর কোনোদিনও ডাকাত আসবে না। এই কথা বলে সেখান থেকে চলে যায় বীর প্রতাপ রাজপ্রাসাদে। বীর প্রতাপ, তুমি চলে এসেছো। এবার খবর বলো, সেখানে ডাকাতদের তাড়াতে পেরেছো কিনা? বাবা ডাকাতদের তাড়িয়ে দিয়েছে, কিন্তু সেখানকার প্রজাদের অনেক ঘরবাড়ি ভেঙে গেছে। ঠিক আছে, আমার মেজ ছেলে জ্ঞান সেন, তোমার পরীক্ষা কাল নেওয়া হবে। তাহলে আজকের সভা এখানেই শেষ। বাবা, তুমি যেমন বলেছিলে সেই রকমই আমার বড় ছেলে বীর প্রতাপকে করতে বলেছিলাম। আর কাল আমার মেজ ছেলে জ্ঞান সেনেই পালা। তার কি পরীক্ষা নিব? তারপর সে সাধু বাবা রাজা রণবীর সিংহকে তার মেজ ছেলের কী পরীক্ষা নেবে তা বলতে থাকে। যা যা বললাম সব বুঝতে পারলে তো রণবীর? ঠিক আছে বাবা, আমি সব বুঝতে পেরেছি। পরের দিন সকালে আবার রাজসভা বসে যায়। আজ মেজ ছেলে জ্ঞান সেনের পরীক্ষা। আমার মেজ ছেলে জ্ঞান সেন, তুমি একদিনের জন্য তোমার বুদ্ধি জ্ঞান দিয়ে এই রাজ্য চালাও। ঠিক আছে বাবা, আমি আজ থেকেই লেগে পড়ছি আমার কাজে। আর আমি প্রমাণ করে দেব যে বুদ্ধি আর জ্ঞান থাকলেই রাজ্য চালানো যায়। হরিজন বাবু, তুমি গিয়ে দেখো গ্রামের লোকেরা তেমন পরিস্থিতিতে আছে, তারপর আমাকে সব জানাও। ঠিক আছে জ্ঞানসেন, আমি গিয়ে দেখে আসছি গ্রামের লোকেরা কি পরিস্থিতিতে আছে। হরিজন বাবু রাজপ্রাসাদ থেকে বেরিয়ে চলে যায় গ্রামের দিকে। সেখানকার লোকের পরিস্থিতি কেমন তার তথ্য জোগাড় করার জন্য কিছু দূর গিয়ে দেখে এক চাষি জমিতে কোদাল দিয়ে মাটি কাটছে। তাকে দেখে দাঁড়িয়ে যায় হরিজন বাবু। ও চাষি ভাই, এই দিকে শোনো, তোমার সাথে কিছু কথা আছে। ঠিক আছে, যাচ্ছি হরিজন বাবু, একটু দাঁড়ান। ঠিকঠাক চাষবাস চলছে তো চাষি ভাই, নাকি কিছু সমস্যা আছে? কি আর বলবো দুঃখের কথা হরিজন বাবু, জমিতে সবজি লাগানোর জন্য একটিও মোহর নেই। আর আমার সন্তানদের মুখে যদি একটু অন্ন না তুলে দিতে না পারি, তাহলে আমার সন্তানরা না খেতে পেয়ে মারা যাবে তো। বুঝতে পারলাম চাষি ভাই, তোমার সব দুঃখের কথা। আমাকে রাজকুমার জ্ঞান সেন পাঠিয়েছে তোমাদের কেমন পরিস্থিতি তা দেখার জন্য। আশা করি রাজকুমার জ্ঞান সেন আপনাদের জন্য কিছু একটা ব্যবস্থা করবেন। আমি তাহলে আসি চাষি ভাই। কিছুক্ষণ পর হরিজন একটি গ্রামের ভেতরে প্রবেশ করে সেখানে দেখে সব ঘরবাড়ি ভেঙে গেছে। তোমাদের ঘরবাড়ি এগুলো ভাঙল কিভাবে? সেদিন রাজকুমার বীর প্রতাপ ডাকাতদের সাথে যুদ্ধ করতে গিয়ে আমাদের বাড়ি ঘর সব ভেঙে গেছে। আমরা এখন কি করব? কোথায় থাকব? হরিজন বাবু, আপনি মহারাজকে বলে কিছু অর্থ দিয়ে যদি সাহায্য করতেন। বুঝতে পারলাম তোমাদের সব দুঃখের কথা। আমাকে রাজকুমার জ্ঞান সেন পাঠিয়েছে তোমাদের কেমন পরিস্থিতি তা দেখার জন্য। আশা করি রাজকুমার জ্ঞান সেন আপনাদের জন্য কিছু একটা ব্যবস্থা করবেন। আমি তাহলে আসি।
হরিজনবাবু গ্রামের সব তথ্য জোগাড় করে রাজপ্রাসাদে ফিরে আসেন। হরিজন বাবু, তাহলে গ্রামের লোকেরা কি চাইছে এখন? গ্রামের লোকেরা অনেক কষ্টে আছে। কারোর বীজ কেনার জন্য মোহর নেই, আবার কারোর ঘর বাড়ি ভেঙে গেছে। হরিজন বাবু, তাহলে গ্রামের লোকেরা কি চাইছে এখন? তারা এখন চাইছে যে কিছু মোহর দিয়ে তাদের সাহায্য করলে ভালো হয়। না, তাদের যদি মোহর দিয়ে সাহায্য করি তাহলে রাজকোষ থেকে অনেক টাকা কমে যাবে, আর রাজ্যের আসল শক্তি হলো অর্থ। কি খবর আমার রাজপুত্র জ্ঞানসেন? বাবা, আমি রাজকোষ ভরিয়ে দিয়েছি। আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। আমরা বাকি রাজ্যগুলোর থেকে অনেক শক্তিশালী হয়ে যাব, কারণ আমাদের কাছে অনেক অর্থ আছে। বাহ, এই তো খুব চমৎকার কথা। আর গ্রামবাসীদের অবস্থা কেমন? বাবা, গ্রামের মানুষের জন্য কিছু করতে পারিনি। ঠিক আছে, কাল আমার ছোট্ট ছেলে দয়ালুর পরীক্ষা নেওয়া হবে। আজকের সভা এখানেই শেষ। বাবা, তুমি যেমন বলেছিলে সেই রকমই আমার মেজ ছেলে জ্ঞান সেনকে করতে বলেছিলাম। আর কাল আমার ছোট্ট ছেলে দয়ালুর পালা। তার কি পরীক্ষা নিব? তারপর সেই সাধু বাবা রাজা রণবীর সিংহকে তার ছোট্ট ছেলে দয়ালুর কি পরীক্ষা নিবে তা বলতে থাকে। যা যা বললাম সব বুঝতে পারলে তো রণবীর? ঠিক আছে বাবা, আমি সব বুঝতে পেরেছি। পরের দিন সকালে আবার রাজসভা বসে যায়। আজ ছোট্ট ছেলে দয়ালুর পরীক্ষা। আমার ছোট্ট ছেলে দয়ালু, তুমি তোমার সহানুভূতিশীল করুণাময় দিয়ে একদিনের জন্যই রাজ্য চালাও। ঠিক আছে বাবা, আপনি যেমন আদেশ করবেন। তারপর রাজকুমার দয়ালু রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গ্রামের লোকের কী রকম জীবনযাপন চলছে তাই দেখার জন্য গ্রামের দিকে যেতে থাকেন। কিছু দূর গিয়ে দেখেন এক চাষি একটি গাছের নিচে বসে আছে। ও চাষি ভাই, এখানে বসে বসে কি করছো? চাষবাস সব ঠিক চলছে তো? কি আর বলবো দুঃখের কথা, রাজকুমার দয়ালু জমিতে সবজি লাগানোর জন্য একটিও মোহর নেই। আর আমার সন্তানদের মুখে যদি একটু অন্ন না তুলে দিতে না পারি তাহলে আমার সন্তানরা না খেতে পেয়ে মারা যাবে। চাষি ভাই, আমি চলে এসেছি, আর চিন্তা করো না। আমার কিছু জমানো মোহর ছিল, এইগুলি তুমি রাখো। রাজকুমার দয়ালু, তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো। তুমি আমার অনেক বড় উপকার করলে। তোমাকে যদি আমরা রাজা হিসেবে পাই তাহলে আমাদের মতো গরিবের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আমি কোনো রাজা নয়, আমি তো শুধু গরিব মানুষদের আমার দিক দিয়ে যতটা সাহায্য করা যায় করেছি। ঠিক আছে চাষি ভাই, আমি চললাম। তারপর রাজকুমার সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর একটি গ্রামে প্রবেশ করে। সেখানে দেখে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে। তোমাদের এই বাড়িঘর ভাঙলো কিভাবে? সেদিন রাজকুমার বীর প্রতাপ ডাকাতদের সাথে যুদ্ধ করতে গিয়ে আমাদের বাড়ি ঘর সব ভেঙে গেছে। আমরা এখন কি করব? কোথায় থাকব? চিন্তা করো না, আমার কিছু জমানো মোহর ছিল। এই নাও, এই মোহরগুলো দিয়ে তোমরা তোমাদের বাড়ি মেরামত করে নিবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজকুমার দয়ালু। তুমি যদি এই মোহর দিয়ে আমাদের না সাহায্য করতে, আশা করি আমাদের বাড়িঘর আর মেরামত করতে পারতাম না। তারপর রাজকুমার দয়ালু রাজপ্রাসাদে ফিরে আসে। কি খবর আমার রাজপুত্র দয়ালু? বাবা, সেই রকম কিছু করতে পারিনি। আমি শুধু গ্রামের মানুষের যা যা সমস্যা ছিল সেগুলো সমাধান করেছি। শোনো সবাই, শুধু শক্তি রাজা বানায় না, শুধু জ্ঞানও যথেষ্ট নয়। যে মানুষের হৃদয় বোঝে সেই প্রকৃত রাজা। আজ থেকে এই রাজ্যের রাজা হল রাজকুমার দয়ালু। কিরে নবীন, তোর জমিতে তো অনেক সবজি হয়েছে দেখছি। রতনদা, এই সব কিছু হয়েছে আমাদের নতুন রাজা দয়ালুর জন্য। এই রকম রাজা আমাদের রাজ্যে থাকলে আমাদের মতো কোনো গরিবের দুঃখ কষ্ট থাকবে না।